হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি ইন্ডিয়ার পলিটির যে সিরিজটা শুরু করেছিলাম তার নেক্সট চ্যাপ্টার অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আজকে আমি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি তার মধ্যে প্রথম ফিচার্স অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তারপর এই যে রাজ্য পরিচালনার যে নির্দেশমূলক নীতিগুলো রয়েছে তাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, সেগুলো সোশ্যালিস্টিক, গান্ধিয়ান এবং লিবারেল ইন্টেলেকচুয়াল। এগুলো নিয়ে আলোচনা করব। আর তারপরে আমি আলোচনা করব যে বিভিন্ন রকম সংবিধান সংশোধনের মাধ্যমে কি কি রকমের ডিরেক্টিভ প্রিন্সিপাল অ্যাড হয়েছে সময়ের সাপেক্ষে। আজকে আমরা আলোচনার বিষয় এইগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তার আগে আমি আগের দিন যে দুটো এমসিকিউ দিয়েছিলাম সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। প্রথম যে এমসিকিউটা ছিল যে এদের মধ্যে কোনগুলোতে সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্টের কথা বলা রয়েছে। প্রিএম্বল, ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি, এইগুলোতে সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্টের কথা বলা রয়েছে। তাহলে অপশন হচ্ছে সি, 1, 4, 5। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন, which of the following schedule of the constitution gives a clear recognition of the existence of political party? পলিটিক্যাল পার্টির কথা অবশ্যই 10th শিডিউলে বলা রয়েছে, অর্থাৎ 52nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে দলত্যাগ বিরোধী আইন আনা হয়েছিল 1985 সালে, তার মাধ্যমে এই পলিটিক্যাল পার্টিকে রেকগনিশন দেওয়া হয়েছিল, অর্থাৎ 10th শিডিউলের মাধ্যমে। অপশন বি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এই ছিল আগের দিনের দুটো এমসিকিউ। এরপর চলে যাচ্ছি আজকের বিষয়ে, ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি। এই যে রাজ্য পরিচালনা নির্দেশমূলক নীতিটা, এটা ভারতের সংবিধানে পার্ট 4-এ রয়েছে এবং আর্টিকেল 36 থেকে 51-র মধ্যে রয়েছে। এবং ভারতের যে কনস্টিটিউশনাল মেকাররা রয়েছিল তারা এই যে ডিপিএসপির ধারণাটা অর্থাৎ এই ইন্সপিরেশনটা বোরো করেছিল আইরিশ কনস্টিটিউশন থেকে। 1937 সালের আইরিশ কনস্টিটিউশন থেকে ভারতের সংবিধান মেকাররা এটাকে বোরো করেছিল। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে যে এই ডিপিএসপি ধারণাটা আমরা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই সেটা হবে আইরিশ কনস্টিটিউশন। কিন্তু আইরিশরা তাদের এই যে রাজ্য পরিচালনা নির্দেশমূলক নীতিটা এটা কপি করেছিল বা ইন্সপিরেশনটা নিয়েছিল স্প্যানিশ কনস্টিটিউশন থেকে। তাহলে স্প্যানিশদের কাছ থেকে আইরিশরা নিয়েছিল, আবার আইরিশদের কাছ থেকে ইন্ডিয়ানরা এই ইন্সপিরেশনটা নিয়েছিল। ভারতের সংবিধান তৈরির সময় যে সংবিধান তৈরি যারা করেছিল তারা একটা ব্যালেন্স রাখতে চেয়েছিল এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে। গ্র্যানভিল অস্টিন, যিনি ডাইরেক্টিভ প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল রাইটস কে কনসায়েন্স অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি পরের নেক্সট স্লাইডে, ফিচার্স অফ দ্য ডিপিএসপি। ডিপিএসপির কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছিল, সেগুলো আমরা আলোচনা করতে চলেছি। প্রথম যে ডিপিএসপিটা রয়েছে অর্থাৎ রাজ্য পরিচালনা নির্দেশমূলক নীতিতে প্রথম যে আর্টিকেলটা রয়েছে আর্টিকেল 36-এ, সেখানে স্টেট সম্পর্কে বলা রয়েছে, মানে রাজ্যকে কিভাবে পরিচালনা করতে হবে সেখানে স্টেট সম্পর্কে বর্ণনা করা রয়েছে, যে বর্ণনাটা অলরেডি আমরা ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ পার্ট 3-তে ডিল করে এসেছি। অর্থাৎ আর্টিকেল 12-এ আমরা দেখেছি যে ডেফিনেশন অফ স্টেট রয়েছে। এখানেও অর্থাৎ আর্টিকেল 36-এও স্টেটের কে এলাবোরেটলি
ডেসক্রাইব করা রয়েছে। ঠিক আছে, এটা একটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির একটা বিশেষ বৈশিষ্ট্য। এরপরে 2 নম্বর যে ফিচার্সটা রয়েছে, এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হচ্ছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে একটা মেন ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, এবং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে এনামেরেটেড করা হয়েছিল। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর যে ফিচার্সটা রয়েছে, দে সিক্স টু এস্টাবলিশ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেমোক্রেসি ইন দ্য কান্ট্রি। সমাজে অর্থনৈতিক এবং সামাজিক ডেমোক্রেসিকে বজায় রাখার জন্য এই ডিপিএসপি কে কার্যকরী করা হয়েছিল। যেমন আমরা যদি দেখি যে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে প্রমোট করে পলিটিক্যাল ডেমোক্রেসি থ্রু আউট দ্য কান্ট্রি, সেরকম ডিপিএসপি ইকোনমিক এবং সোশ্যাল ডেমোক্রেসিকে প্রমোট করে। ঠিক আছে, এর পরের যে মেন ফিচার্সটা রয়েছে, অর্থাৎ যে ডিফারেন্ট ফিচার্সটা রয়েছে, যে ডিরেক্টিভ প্রিন্সিপাল যদি কেউ ভঙ্গ করে তাহলে সে কিন্তু তার ভায়োলেশনের জন্য কোর্টে, অর্থাৎ কোর্ট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না, অর্থাৎ দে আর নন জাস্টিসেবল ইন নেচার। ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে কিন্তু ঠিক অপোজিট, ফান্ডামেন্টাল রাইট হচ্ছে জাস্টিসেবল, অর্থাৎ তার যদি উল্লঙ্ঘন হয় তাহলে, ভায়োলেশন হয় তাহলে লিগ্যালি অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, অর্থাৎ যে ক্লাসিফিকেশন অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে, এর কোনো বেসিক রুল নেই, কিন্তু মোটামুটি ভাবে যে 36 থেকে 51 পর্যন্ত যে আর্টিকেল গুলো রয়েছে তাদের বিশ্লেষণ করলে দেখা যায় যে আর্টিকেল গুলোকে, অর্থাৎ আর্টিকেলে যে ডেসক্রিপশন গুলো দেওয়া রয়েছে, যে যাদের সম্পর্কে বলা রয়েছে, তাদেরকে যদি ভাগ করা যায় তাহলে 3 ভাবে ভাগ করা যেতে পারে। প্রথম যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, অর্থাৎ সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে যে ফ্রেমওয়ার্ক, যারা মেকারসরা, যারা ফ্রেমওয়ার্ক তৈরি করেছিল, তাদের মনে ভারতকে একটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট স্টেট তৈরি করার জন্য যে যে বৈশিষ্ট্যগুলো একটা রাজ্য পরিচালনার ক্ষেত্রে দরকার, সেগুলোর উপর তারা জোর দিয়ে যে আর্টিকেল গুলো তৈরি করেছিল, সেগুলো হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপালের মধ্যে পড়ে। এদের মধ্যে প্রথম যে আর্টিকেলটা রয়েছে, আর্টিকেল 38-এ, যে to promote the welfare of people by securing social order by the justice, social, economic and political, and to minimize inequalities of income। ব্যাপারটা হচ্ছে যে সমাজের সবার মধ্যে ইকুয়ালিটি মেনটেন করার জন্য, সেটা বিভিন্ন রকম ক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল ক্ষেত্রে তাদেরকে যে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে বা ফ্যাসিলিটি বা অপরচুনিটি দেওয়া হবে, সেটা আর্টিকেল 38-এ বলা রয়েছে। এরপর 39-এ তাদেরকে যথাযোগ্য বাঁচার জন্য, অর্থাৎ এডিকুয়েট মিনস অফ লাইভলিহুডের কথা বলা হয়েছে আর্টিকেল 39-এ। এছাড়াও বলা রয়েছে যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এছাড়া যে বিভিন্ন ম্যাটেরিয়াল রিসোর্সেস গুলো রয়েছে তাদেরকে কোনো কমিউনিটির মধ্যে যাতে সমানভাবে ডিস্ট্রিবিউট করা যায়, সে ব্যাপারেও বলা রয়েছে আর্টিকেল 39-এ। অর্থাৎ একটা ইকুয়াল অ্যান্ড হেলদি ডেভেলপমেন্ট সমাজের সবার যাতে হয়, ওয়েলথ অ্যান্ড হেলথ এগুলো ঠিকঠাক ভাবে রাখার জন্য, যে ইকুয়ালিটি মেনটেন করার জন্য যে আর্টিকেলটা রয়েছে, সেটা আর্টিকেল 39-এ বলা রয়েছে। ঠিক আছে, এরপর পরের যে আর্টিকেলটা রয়েছে, অর্থাৎ 39A, এটাকে পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল। এটা টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এড টু দ্য পুয়ার। গরিবদেরকে সমান আইন ব্যবস্থা দেওয়ার জন্য, অর্থাৎ জাস্টিস দেওয়ার জন্য, এবং তাদেরকে ফ্রিতে লিগ্যাল এড দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে আর্টিকেল 39A-তে। 42-তে বলা রয়েছে যে টু মেক প্রভিশন ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি রিলিফের কথা বলা রয়েছে আর্টিকেল 42-তে। এছাড়াও
যে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল গুলো রয়েছে তাতে বিভিন্ন রকম আর্টিকেলের কথা বলা রয়েছে, যেমন আর্টিকেল 41, আর্টিকেল 43, 43A, আর্টিকেল 47। এগুলোর মাধ্যমে বিভিন্ন সোশ্যালিস্টিক প্রিন্সিপালের ধারণাকে তুলে ধরা হয়েছে, যেগুলো রাজ্য পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে যাচ্ছি নেক্সট যে প্রিন্সিপাল রয়েছে, অর্থাৎ গান্ধিয়ান প্রিন্সিপাল। গান্ধিয়ান প্রিন্সিপালের যে আর্টিকেল গুলো মেন ইম্পর্টেন্ট তাদেরকে আমি তুলে ধরছি। প্রথম যে আর্টিকেল 40 অনুযায়ী টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েতের কথা বলা রয়েছে আর্টিকেল 40-তে, এবং আর্টিকেল 43-তে বলা রয়েছে টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি ইন দ্য রুরাল এরিয়াজ। আর্টিকেল 40 এবং 43 এক্সাম পার্সপেক্টিভের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসেছে। এরপরেও রয়েছে যে যারা উইকার সেকশন রয়েছে ইকোনমিক্যালি, তাদেরকে এডুকেশনাল সাপোর্ট এবং ইকোনমিক ক্ষেত্রেও তাদেরকে প্রমোট করার কথা বলা রয়েছে আর্টিকেল 46-এ। এছাড়া আর্টিকেল 47-এ বলা রয়েছে প্রহিবিশনের কথা বলা রয়েছে, ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এবং ড্রাগস এর কথা বলা রয়েছে, যেগুলো হেলথের ক্ষেত্রে ইনজুরিয়াস রয়েছে। আর্টিকেল 48-এ বলা রয়েছে যে গো হত্যা নিষিদ্ধ করার কথা বলা রয়েছে, এবং বিভিন্ন রকম প্রজাতির গরু যাতে তাদের প্রজাতিকে উন্নত করা যায় সে সম্পর্কে বলা রয়েছে আর্টিকেল 47-এ। এগুলো গান্ধিয়ান প্রিন্সিপালের উপর বেস করে এই ডিপিএসপি গুলোকে তৈরি করা হয়েছে। এরপর চলে যাচ্ছি লিবারেল ইন্টেলেকচুয়াল পিপল প্রিন্সিপাল। ঠিক আছে, স্বাধীন চিন্তাধারার তৈরি করার জন্য এই ডিরেক্টিভ প্রিন্সিপাল গুলো তৈরি করা হয়েছে। তার মধ্যে প্রধান যেটা রয়েছে আর্টিকেল 44-এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য কান্ট্রি, সবার জন্য সমান ব্যবস্থা সিভিল কোড তৈরি করা, ইউনিফর্ম সিভিল কোড তৈরি করা আর্টিকেল 44-এ বলা রয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। এরপরে আর্টিকেল 45-এ আর্লি চাইল্ডহুড কেয়ার প্রোভাইড করা এবং এডুকেশন প্রোভাইড করা, 6 বছরের ছেলে মেয়েদেরকে অর্থাৎ 6 বছর পর্যন্ত শিশুদেরকে আর্লি চাইল্ডহুড কেয়ার এবং এডুকেশন প্রোভাইড করার কথা বলা রয়েছে আর্টিকেল 45-এর ক্ষেত্রে। এছাড়াও আর্টিকেল 48A-তে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা, ফরেস্ট ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করার কথা বলা রয়েছে আর্টিকেল 48-এ। আর্টিকেল 50-তে বলা রয়েছে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে সেপারেট করার কথা বলা রয়েছে আর্টিকেল 50-তে, এবং আর্টিকেল 51-এ যেটা বলা রয়েছে যে ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি মেনটেন করা জন্য বিভিন্ন দেশের মধ্যে ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি মেনটেন করার কথা বলা রয়েছে। অবশ্যই যে আর্টিকেল গুলো আমি এখানে মেনশন করেছি সেগুলো এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে এগুলো এসেছে। এরপরে চলে যাচ্ছি নিউ ডিপিএসপি। বিভিন্ন সময়ে ডিপিএসপি গুলো অ্যাড হয়েছে। ঠিক আছে, প্রথম 42nd অ্যামেন্ডমেন্ট 1946-এর মাধ্যমে 4টে নতুন ডিরেক্টিভ প্রিন্সিপাল অ্যাড হয়েছে। সেগুলো আর্টিকেল 39 অর্থাৎ টু সিকিউর অপরচুনিটি ফর হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, এবং 39A টু প্রমোট ইকুয়াল জাস্টিস এবং ফ্রি লিগাল এড প্রোভাইড করা গরিবদেরকে, 39A। এরপরে 43A ওয়ার্কার্সরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করে যে ওয়ার্কার্সরা যাতে তাদের বিভিন্ন ম্যানেজমেন্টের দায়িত্বে পার্টিসিপেট করতে পারে তার কথা বলা রয়েছে 43A-তে। 48A-তে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করা, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করার কথা বলা রয়েছে 48A-তে। তাহলে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর মাধ্যমে 4টে নতুন ফান্ডামেন্টাল রাইটস অরিজিনাল যে লিস্ট ছিল তাতে অ্যাড হয়েছিল। এছাড়াও 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এর মাধ্যমে আর্টিকেল 38 অ্যাড হয়েছিল, যাতে মিনিমাইজ কথা বলা হয়েছে মানুষের মধ্যে যে ইনকাম ইনইকুয়ালিটিটাকে রয়েছে, অর্থাৎ বিভিন্ন মানুষের মধ্যে ইনকামের যে ইনইকুয়ালিটিটাকে রয়েছে সেটাকে মিনিমাইজ করার কথা বলা হয়েছে আর্টিকেল 38-এর মাধ্যমে।
এবং পরবর্তীকালে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2002 সালে 45 নম্বর যে আর্টিকেলে অর্থাৎ এডুকেশনের কথা বলা রয়েছে সেটাকে সেখানে রয়েছে, প্লাস এটাকে এলিমেন্টারি এডুকেশনটাকে ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে নিয়ে আসা হয়েছে 21A আর্টিকেলে করা হয়েছে। এটাও এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে 21A তে ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে এলিমেন্টারি এডুকেশন রয়েছে, যেটা শুধুমাত্র আগে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে ছিল, কিন্তু এটা এখন বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে করা হয়েছে। এরপর 97তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এর মাধ্যমে নতুন যে ডিরেক্টিভ প্রিন্সিপালটা অ্যাড করা হয়েছে তার মাধ্যমে কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করা যেতে পারে, যেটা আর্টিকেল 43B এর আন্ডারে। ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। 43B এর আন্ডারে রয়েছে যে টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটিজ, যাতে ভিলেজে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটিরা ভলেন্টারিলি ফরমেশন করতে পারে এবং নিজেরা ফাংশন করতে পারে ভালো করে, তারপর ম্যানেজমেন্ট করতে পারে, সেই ব্যবস্থা করা রয়েছে আর্টিকেল 43B তে। ঠিক আছে, এই ছিল আপাতত আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগলো। আর যদি তোমরা এই ভিডিওটার PDF ফাইল ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল WBCS ইন্সপিরেশন জয়েন করতে পারো, যার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আবারও বলছি, যদি ভালো লেগে থাকে ক্লাস তাহলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।